হ্যালো ভিউয়ার্স, অসিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋগ বৈদিক যুগের বা বৈদিক যুগের বর্ণ প্রথা কেমন ছিল, অর্থাৎ বর্ণাশ্রম প্রথা এবং পাশাপাশি চতুরাশ্রম প্রথা কি, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের যে অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলির উপরে একের পর এক ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স এবং পাস ফার্স্ট সেম ডিএসসিসি 1 এমডিসি 1 বা এমএন 1, এখানে প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, বা এখানে ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা ঋগ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। তা বৈদিক যুগের দুটো ভাগ, একটা বৈদিক যুগ আর একটি পরবর্তী বৈদিক যুগ। তা যে কোনো একটা নাম দিয়ে এখানে আসতে পারে, বৈদিক যুগ বলতে পারে, আবার পরবর্তী বৈদিক যুগও বলতে পারে। এর বর্ণ ব্যবস্থা 5 নম্বরে টিকা প্রশ্ন। বা আসতে পারে বর্ণাশ্রম প্রথাটা কি, এবং এই বর্ণাশ্রম প্রথার ভিতরে একটা অংশ হচ্ছে চতুরাশ্রম প্রথা, এটাও প্রশ্ন আসতে পারে। তো অল ওভার এই টপিকটার উপরে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, আর্য সভ্যতা অর্থাৎ বৈদিক সভ্যতা, তা আর্যদের সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। কেন? কারণ আর্যরা বেদ রচনা করেছিলেন এবং বেদ ছিল তাদের প্রধান ধর্মগ্রন্থ। বেদকে কেন্দ্র করে তাদের সমগ্র জীবনটা আবর্তিত হতো। তাই এই আর্য সভ্যতার আরেক নাম ছিল বৈদিক সভ্যতা। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই আর্যরা বাইরের থেকে ভারতবর্ষে আসে, অর্থাৎ এরা ছিল বহিরাগত, এবং এরা ভারতবর্ষে এসে যে সপ্তসিন্ধু অঞ্চলে যে সিন্ধু সভ্যতা ছিল, সেই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে এবং এখানে তারা ঋগ বেদ রচনা করে। বেদের 4টি ভাগ, ঋগ, সাম, যজু, অথর্ব। তা এই অঞ্চলে তারা যতদিন ছিল, অর্থাৎ 1500 থেকে 1000, এই 500 বছর তারা এই সপ্তসিন্ধু অঞ্চলে ছিল এবং ঋগ বেদ রচনা করে। এই সময়টাকে বলা হয় ঋগ বৈদিক যুগ। পরবর্তীকালে অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দের পরে তারা আরো ভারতবর্ষের পূর্ব দিকে অগ্রসর হয়, গঙ্গা যমুনার বদ্বীপ অঞ্চলে তারা তাদের বসতি স্থাপন করে, তাদের সভ্যতার প্রসার ঘটায়। এই সময়টাকে বলা হয়, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, এই সময়টাকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। তো এখানে যে বর্ণ ব্যবস্থার কথাটি বলছি, এই বর্ণ ব্যবস্থা দুটি অংশে আমাদেরকে আলোচনা করতে হবে। একটা ঋগ বৈদিক যুগের কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এসে কি কি পরিবর্তন আসে। তো দেখো, আর্যরা যখন ভারতবর্ষে প্রথমে আসে তখন তাদের মধ্যে কোনো জাতির ব্যাপার ছিল না, না কোনো বর্ণের ব্যাপার ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে এই বর্ণ প্রথার আবির্ভাব ঘটে। তার একটা কারণ আছে। তারা যখন ভারতবর্ষে আসে তারা একে ছিল বহিরাগত, তারা ছিল উচ্চ গৌড় বর্ণের অধিকারী এবং দীর্ঘাকায়। আর এদিকে ভারতের যারা অনার্য তারা ছিল কৃষ্ণকায় খর্ব, এবং এই আর্যরা নিজেদের যে গায়ের রং, এই গায়ের রং নিয়ে খুব সচেতন ছিলেন। তাই এই অনার্যদের সাথে আর্যরা যাতে মিশে না যায়, সেই জায়গা থেকে, সেই প্রয়োজনের তাগিদ থেকে এই বর্ণ প্রথার উদ্ভব হয়। অ্যাকচুয়ালি আর্যরা দেশে আসার পর আর্য অনার্যদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটতে থাকে ধীরে ধীরে, এবং একটা সমাজের জটিলতা সৃষ্টি হয়। ফলে আর্যরা নিজেদেরকে এই অনার্যদের থেকে পৃথক করতে তারা এই বর্ণ প্রথার সূত্রপাত করে। তাই এখানে ডক্টর A.L. বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, যার বাংলা করলে দাঁড়ায় অতীতের উজ্জ্বল ভারত, এই গ্রন্থে তিনি বলছেন যে এই বৈদিক যুগে, বিশেষ করে ঋগ বৈদিক যুগে, বর্ণ বলতে কিন্তু জাতি বোঝাতো না। এবং এই কথার সূত্র ধরে ডক্টর D.D. কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বী, তিনি বলছেন যে এই আর্য এবং অনার্য এই দুটি মানে জাতি বলা যায় যে এদেরকে আলাদা করার জন্য, আর্য, বহিরাগত আর্য এবং ভারতের স্থানীয় অনার্য, ফর্সা এবং কালো মানুষ, এই দুটোকে আলাদা করার জন্য এই বর্ণ প্রথার আবির্ভাব ঘটে। এইভাবেই কিন্তু বৈদিক যুগে বা ঋগ বৈদিক যুগে বর্ণ প্রথার এসেছিল।
এরপরে দেখো চারটি বর্ণ। তো এখানে বর্ণ প্রথা বলতে চারটি বর্ণের কথা বলা যায়। অ্যাকচুয়ালি বৈদিক যুগের আর্যরা তারা চারটি বর্ণে বা চারটি ভাগে ভাগ হয়েছিল। এর ভিতরে একেবারে শেষে ছিল শূদ্র। এই শূদ্ররা ছিল অনার্য, অর্থাৎ আগের যে তিনটি শ্রেণী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা ছিল আর্য, আর বাকি যে চতুর্থ পজিশন যেটি ছিল অনার্য, শূদ্র, সেই শূদ্রের ভিতরে ছিল অনার্যরা। অনার্যরা একটাই বর্ণের ভিতরে ছিল, সেটি হচ্ছে শূদ্র। আর আর্যরা ছিল তিনটি বর্ণে বিভক্ত। সেখানে বলা যাচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। দেখো ঋগ্বেদের দশম মণ্ডল বলে একটি অধ্যায় আছে এবং সেখানে পুরুষ সূক্ত বলে একটি বিষয় আছে। সেই বিষয়তে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মার হাত থেকে বা বাহু থেকে ক্ষত্রের সৃষ্টি হয়েছে, আর উরু থেকে বৈশ্যের সৃষ্টি হয়েছে এবং পদ যুগল বা পায়ের পাতা থেকে সৃষ্টি হয়েছে শূদ্রের। এইভাবে হিন্দু সমাজে এই চারটি বর্ণের জন্ম তত্ত্বকে খাড়া করা হয়। যদিও এটা একটা বিতর্কিত বিষয়, তবু এটাই ধরে নেওয়া হয় যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদ যুগল থেকে শূদ্রের আবির্ভাব হয়। তাহলে ঋগ বৈদিক যুগের বর্ণ প্রথা বলতে চারটি বর্ণের কথা বলা যায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এর ভিতরে প্রথম তিনটি বর্ণ কিন্তু আর্যরাই ছিল, আর শেষ চতুর্থ যে শূদ্র বর্ণ তার ভিতরে ছিল অনার্যরা। এখন দেখতে হবে যে এই চতুর্বর্ণের কাজটা কি। চতুর্বর্ণের কাজ তার যে সৃষ্টি তত্ত্বের উপরে দাঁড়িয়েছিল, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের কাজও কিন্তু সেই মুখের কাজ, অর্থাৎ পূজা অর্চা করা এবং শিশুদেরকে শিক্ষা দেওয়া, বালকদেরকে শিক্ষা দেওয়া, এই হচ্ছে ব্রাহ্মণের কাজ, বা রাজাকে পরামর্শ দেওয়া। বাহু থেকে, ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, অর্থাৎ ক্ষত্রিয়ের কাজ কিন্তু বাহুর কাজ, দৈহিক শক্তির কাজ, অর্থাৎ দেশ শাসন করা, দেশ রক্ষা করা, এই কাজ কিন্তু ক্ষত্রিয়ের। ব্রহ্মার উরু থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য, তাহলে বৈশ্যের কাজও কিন্তু সেই উরুর কাজ, অর্থাৎ পায়ের কাজ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা, কৃষি কাজ করা, এই কাজগুলো করতেন বৈশ্য সম্প্রদায়। আর পদ যুগল, ব্রহ্মার পদ যুগল থেকে তৈরি হয়েছে শূদ্র। এখানে পদ যুগল অর্থাৎ পায়ের পাতা যেমন আমাদের সমগ্র শরীরটাকে ধরে রাখে, ধারণ করে রাখে, দাঁড় করিয়ে রাখে, এখানে শূদ্রের কাজ বাকি তিনটি শ্রেণীকে সেবা করা। তো এই ছিল এই চারটি বর্ণের যে কাজ, সেই কাজের কথা বললাম। এরপরে দেখো রয়েছে চতুরাশ্রম প্রথা, যেটা আমাদের প্রশ্নের একটা টপিক ছিল, চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম প্রথা বলতে এই যে তিনটি শ্রেণীর কথা বললাম, মানে চারটি শ্রেণীর কথা বললাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে আর্য আছে, অনার্যরাও রয়েছে। অনার্যরা রয়েছে শূদ্র শ্রেণীভুক্ত। তা এই শ্রেণীটিকে বাদ দিয়ে বাকি যে তিনটি আর্য জাতি, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটি বর্ণের মানুষদেরকে সমগ্র জীবনে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনে প্রত্যেকেরই চারটি আশ্রমের ভিতর দিয়ে, অর্থাৎ চারটি পর্যায়ের ভিতর দিয়ে তাদের সমগ্র জীবনটাকে কাটাতে হতো। এর বাইরে কোনোভাবে নয়। প্রতিটা মানুষকে এই চারটি আশ্রমের ভিতর দিয়ে সমগ্র জীবনটাকে কাটাতে হতো। তা প্রথমে যেটা ছিল যে আশ্রম, তার নাম হচ্ছে এখানে বলা যায় যে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য অর্থাৎ গুরু গৃহে বাল্যকালে প্রতিটা আর্য পুত্রকে গুরু গৃহে গিয়ে বিদ্যা চর্চা করতে হতো এবং গুরুর বাড়িতে থেকে, গুরুর আশ্রমে থেকে সেই বিদ্যা চর্চা করতে হতো। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা একটা টপিক আছে, তোমরা পড়লে বুঝতে পারবে, যেখানে গুরু শিষ্যের যে পারস্পরিক সম্পর্কের ভিতর দিয়ে এই শিক্ষা তাদেরকে লাভ করতে হতো। অর্থাৎ গুরুর আশ্রমে গিয়ে প্রতিটা আর্য পুত্রকে তার বাল্য জীবনে পড়াশোনা শিখতে হতো। কৈশোর জীবন পার করে সে যখন যৌবনে পা দিত, তখন সে গুরুর ঋণ শোধ করে, পিতৃ ঋণ শোধ করে সে বিবাহ করতেন। অর্থাৎ পরের আশ্রমে তিনি প্রবেশ করছেন, অর্থাৎ গাহস্থ মানে সংসারের যে আশ্রম, সেই আশ্রমে সে প্রবেশ করবে, গাহস্থ, এবং বিবাহ করে সে সংসার ধর্ম পালন করছে। এরপরে যখন তার বয়স হচ্ছে, তখন সে ঈশ্বর সাধনা করবে, সংসারের ভিতরে থেকেই
সেই ঈশ্বরের সাধনা করবে। অর্থাৎ এই আশ্রমটাকে বলা যাচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ সংসারে থেকে এটাকে পালন করতে হবে ঈশ্বর সাধনা। এরপরে যখন আরো বৃদ্ধ হবে, অর্থাৎ অতি বৃদ্ধ হবে, তার মাথার চুল পেকে যাবে, সে একেবারে বৃদ্ধ হয়ে পড়বে, তখন তাকে সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করে, সমস্ত মায়া ত্যাগ করে, তাকে কোনো বনে বা জঙ্গলে গিয়ে একটা পর্ণ কুঠির নির্মাণ করে একটা আশ্রম বানিয়ে সেখানে তাকে ঈশ্বর সাধনা করতে হবে, যেটা বেদের উপনিষদ বা আরণ্যক অংশে যার বিষয়বস্তু লেখা আছে। তা এই জীবনটাকে, অর্থাৎ যে শেষ জীবন, এই জীবনটাকে বলা হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ এই আশ্রমটার নাম হচ্ছে সন্ন্যাস। তাহলে দেখো, এখানে চতুরাশ্রম বলতে 4টি আশ্রমের কথা বললাম। প্রথমেই রয়েছে ব্রহ্মচর্য, অর্থাৎ গুরুর গৃহে গিয়ে বিদ্যা চর্চা করা। 2 নম্বর যেটা রয়েছে সেটি যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন করা, অর্থাৎ গাহস্থ্যাশ্রম। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বানপ্রস্থ, অর্থাৎ সংসারে থেকে ঈশ্বর সাধনা করা। আর 4এ রয়েছে সন্ন্যাস, অর্থাৎ সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে পর্ণ কুঠির নির্মাণ করে ঈশ্বর সাধনায় বাকি দিনটা কালাতিপাত করা। তো এই বিষয়টা নিয়েই হচ্ছে কিন্তু চতুরাশ্রম, যেটা এই বৈদিক যুগের বর্ণ প্রথা বা বর্ণ ব্যবস্থারই একটি অঙ্গ। এটা আলাদা কোনো বিষয় নয়। যা বর্ণাশ্রম, সেই বর্ণাশ্রমের ভিতরেই একটা অংশ চতুরাশ্রম। কেন একই বিষয়? না, বর্ণাশ্রম বলতে 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তা শূদ্র যেহেতু অনার্য, তাই তাদের এই অধিকার ছিল না চতুরাশ্রম প্রথা পালন করা। তাই আর্যদের এই 3টি বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের প্রত্যেকের জীবনে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এই 4টি আশ্রমের ভিতর দিয়ে জীবনটা কাটাতে হতো, তাই এটা চতুরাশ্রম। আবার এদিকে বর্ণাশ্রম বলতে এই যে 4টি বর্ণ, সেটাকে বলা হচ্ছে বর্ণাশ্রম। অর্থাৎ এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ একটা বিষয়, একে অপরের সাথে কিন্তু রিলেটেড। তো এটা যে আলোচনা করলাম এই বিষয়গুলো, এই বর্ণ প্রথা ঋগ বৈদিক যুগের, আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে বৈদিক যুগের 2টো ভাগ। একটা ঋগ বৈদিক যুগ, যখন আর্যরা প্রথম 500 বছর সপ্তসিন্ধু অঞ্চলে ছিল এই সময়, এবং বেদ রচনা করে ঋগ বেদ, একে বলা হয় ঋগ বৈদিক যুগ। দেখো, ঋগ বৈদিক যুগের সময়সীমা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই 500 বছরে এই বিষয়গুলো কিন্তু তাদের জীবনে ঘটে। এবং আর্যদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ, সে বেদ থেকে আমরা এই সব বিষয়গুলো জানতে পারি। আর্যদের বর্ণপ্রথা, 4টি যে বর্ণ ছিল তাদের কাজগুলো কি, বা চতুরাশ্রম প্রথা কি, সবকিছু আমরা জানতে পারি বেদ থেকে। এবং এই বিষয়টা ছিল ঋগ বৈদিক যুগে, প্রপার ঋগ বৈদিক যুগে এই সব নিয়ম কানুন মেনটেন করা হতো। কিন্তু এরপর, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ যেটা 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ পরবর্তী আরো 400-500 বছরের যে ইতিহাস, সেই সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণ ব্যবস্থায় পরিবর্তন আসছে, একটা ব্যাপক পরিবর্তন আসছে। কারণ এই সময় একটা জাতির সাথে আরেকটা জাতি, একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের মিশ্রণের ফলে বা মানুষের কর্মের সূত্রে, এই যে 4টি বর্ণের কাজের কথা বললাম, এর বাইরে তো আরো অনেক কাজ আছে। সেই সব কাজ করার সূত্র ধরে এই বৈদিক যুগের আর্যদের জীবনে নতুন কিছু জাতির উদ্ভব হয়। আগে কিন্তু ঋগ বৈদিক যুগে জাতি বলে কিছু ছিল না, ছিল বর্ণ, 4টি বর্ণ। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিছু নতুন নতুন জাতির সৃষ্টি হচ্ছে কর্মের সূত্রে, যেমন কর্মকার, কুম্ভকার, মালাকার, ধোপা, নাপিত, জেলে, এরকম স্বর্ণকার, এরকম বিভিন্ন পেশার মানুষের আবির্ভাব ঘটছে কর্মের সূত্রে, এবং এগুলো আলাদা আলাদা জাতিতে পরিণত হচ্ছে। এবং এই যুগে আরেকটা বিষয় যেটা তৈরি হচ্ছে যে উচ্চ বর্ণের, এখানে বলা হচ্ছে ধরো ব্রাহ্মণ স্বামী আর চণ্ডাল স্ত্রী, এদের যদি বিবাহ হয়, মানে পাত্র যদি থাকে উচ্চ বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, এবং পাত্রী যদি নিম্ন বর্ণের হয়, মানে শূদ্র হয়, চণ্ডাল বা শূদ্র জাতিভুক্ত হয়, তো এদের বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। এই অনুলোম বিবাহের ফলে এদের গর্ভজাত সন্তান হবে চণ্ডাল। এবং এই চণ্ডাল সমগ্র বর্ণপ্রথার মধ্যে সব থেকে নিচে ছিল, এবং এরা ছিল অস্পৃশ্য, এদের চোখে দেখাও পাপ হিসেবে মনে করা হতো। এরা লোকালয় থেকে একেবারে বাইরের শ্মশানে এরা বাস করতেন, এবং মানুষের অনুগ্রহে এরা বেঁচে থাকতেন, এই চণ্ডাল। এবং এই যুগে, মানে পরবর্তী বৈদিক যুগে, যেমন বিভিন্ন জাতির উদ্ভব হচ্ছে, পাশাপাশি কিন্তু ব্রাত্য ও নিষাদ বলেও কিন্তু 2টি জাতির উদ্ভব ঘটছে এই আর্যদের ভিতর থেকে।
ব্রাত্য ও নিষাদ। ব্রাত্য কারা? যারা আর্য সমাজে, যারা ব্রাত্য, যারা আর্য সমাজে উপেক্ষিত, যাদেরকে সমাজে এক ঘরে করে রাখা হয়েছে বিভিন্ন কারণে, এদেরকে বলা হয় ব্রাত্য। আর নিষাদ কারা? নিষাদ হচ্ছে তারাই যারা বনে জঙ্গলে বাস করে, লোকালয় থেকে দূরে বনে জঙ্গলের ভিতরে বাস করে, পশু শিকার করে ব্যাধের জীবন যারা পালন করে, তাদেরকে বলা হয় নিষাদ। তাই এই যুগে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য এবং নিষাদ বলে দুটি উপজাতি এর আবির্ভাব ঘটছে। পাশাপাশি কর্মের সূত্রে বিভিন্ন জাতির উদ্ভব ঘটছে। মালাকার, কুম্ভকার, স্বর্ণকার, কর্মকার, নাপিত, এরকম বিভিন্ন পেশার মানুষের অর্থাৎ বিভিন্ন জাতের মানুষের আবির্ভাব ঘটছে। ফলে এই যুগে, পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থায় একটা জটিলতা সৃষ্টি হয়। অনেক বর্ণের আবির্ভাব ঘটে, অনেক জাতির আবির্ভাব ঘটে। একটা জিনিস মনে রাখতে হবে, বর্ণ কিন্তু 4টি, এর বাইরে কোনো বর্ণ নয়। কিন্তু এক একটা বর্ণের ভিতরে আবার অনেকগুলো জাতির আবির্ভাব ঘটে, অর্থাৎ জাতি অনেক কিন্তু বর্ণ মূলত 4টি। তো এইভাবে দেখা যায় যে পরবর্তী বৈদিক যুগে অনেক মিশ্র জাতিরও আবির্ভাব ঘটে। এক জাতির সাথে আরেক জাতির বিবাহের ফলে একটা মিশ্র জাতের উদ্ভব ঘটছে। এবং এই যুগের বর্ণ ব্যবস্থা তাই জটিল আকার ধারণ করেছিল এই পরবর্তী বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা ছিল একেবারে সহজ সরল, একটা সাদামাটা বিষয়, পরিষ্কার একটা বিষয়। কিন্তু পরবর্তী বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা ছিল অনেক জটিলতায় পূর্ণ। এই সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, এই বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। যদি এখানে প্রশ্ন আসে যে ঋগ বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কি ছিল, তাহলে এই অংশটুকু লিখলেই হবে। বর্ণ প্রথা কিভাবে এলো, 4টি বর্ণ কি কি, তাদের কাজ কি, চতুরাশ্রম প্রথা কি। আবার যদি চতুরাশ্রম প্রথা প্রশ্ন আসে তাহলে কিন্তু এই একই বিষয় লিখতে হবে, এই 4টি বর্ণের কথাই লিখতে হবে এবং তাদের এই আশ্রমগুলোকে মেনশন করতে হবে। আর যদি বলে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, অর্থাৎ এখানে ঋগ বৈদিক যুগ আছে, পরবর্তী বৈদিক যুগ আছে, তাহলে সেক্ষেত্রে ঋগ বৈদিক যুগের এই 4টি বর্ণের এই ডিটেলস দেওয়ার পর পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো মূল বিষয় ছিল এটাই। আশা করি একটা সংক্ষিপ্ত কনসেপ্ট তোমাদেরকে ধারণা দিতে পারলাম। এরপর তোমরা যদি নোটসটা মুখস্থ করো, দেখবে খুব ইজি ভাবে তোমরা জিনিসটাকে রপ্ত করতে পারছো, আয়ত্ত করতে পারছো এবং খুব সুন্দরভাবে এটা প্রিপারেশন নিতে পারছো। তো এটাই ছিল আমার আজকের পড়ানোর মূল বিষয়, ক্লাসের মূল আলোচনার বিষয়, যে বর্ণ ব্যবস্থা কি বৈদিক যুগের। এখন এর যে নোটস, মানে অর্থাৎ 5 নাম্বার 250 ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সার খুব তথ্যবহুল একটা অ্যান্সার তোমাদের জন্য আমি রেডি করেছি। সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেম, ডিএসসিসি 1, এমডিসি 1 বা M1। এখানে প্রশ্নটি দেখো, বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো, অথবা বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা সম্পর্কে টিকা লেখো। প্রশ্নমান 5। উত্তরটি এইভাবে লিখবে। সিন্ধু সভ্যতার পতনের পর আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আর্যদের বৈদিক সভ্যতার সূচনা হয়। বৈদিক সমাজ ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল বর্ণ ব্যবস্থা বা বর্ণপ্রথা। আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ থেকে বৈদিক সমাজের বর্ণপ্রথা সম্পর্কে জানা যায়। বহিরাগত আর্যরা ছিল গৌড়বর্ণ এবং ভারতের স্থানীয় মানুষ ছিল কৃষ্ণবর্ণ। আর্যরা ভারতীয় কৃষ্ণাঙ্গদের অনার্য বা দস্যু বলতো। তারা নিজেদের গাত্রবর্ণ সম্পর্কে সচেতন ছিল এবং কৃষ্ণবর্ণ ভারতীয়দের থেকে নিজেদেরকে পৃথক রাখার কথা চিন্তা করেছিল। প্রথম দিকে আর্য সমাজে বর্ণ বা জাতি প্রথার অস্তিত্ব ছিল না, কিন্তু পরবর্তীকালে আর্য ও অনার্যদের পেশা ও রীতিনীতি সংমিশ্রণ ঘটতে থাকে। এই সংমিশ্রণের ফলে বৈদিক সমাজে নানা জটিলতা দেখা দেয়। ফলে আর্য ও অনার্যদের পৃথক করতে বৈদিক সমাজে বর্ণপ্রথার উদ্ভব ঘটে। অনেকে মনে করেন যে এই সময় জাতি প্রথার অস্তিত্ব ছিল, কিন্তু ইতিহাসবিদ ডক্টর A.L. বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে বৈদিক যুগে বর্ণ বলতে জাতি বোঝাতো না। ইতিহাসবিদ ডক্টর D.D. কোশাম্বী মনে করেন যে আর্য ও অনার্যদের পৃথক করতে বর্ণ শব্দটির ব্যবহার শুরু হয় এবং সঠিকভাবে সমাজকে পরিচালিত করার জন্য এর প্রয়োজন ছিল। এই ছিল প্রথম প্যারা। এর পরের প্যারায় দেখো 4টি বর্ণ কি কি রয়েছে। ঋগ বৈদিক সমাজে 4টি বর্ণে বিভক্ত ছিল, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে এই 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই বর্ণ বা শ্রেণী বিন্যাসে ব্রাহ্মণের স্থান ছিল সবার উপরে, তারপরে ছিল যথাক্রমে ক্ষত্রিয় ও বৈশ্যদের স্থান, শূদ্রের স্থান ছিল সবার নিচে। ঋগ্বেদের একটি শ্লোকে বলা হয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের
বাহু থেকে ক্ষৈত্রীয়ের, উরু থেকে বৈশ্যের এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। ঋগ্বেদে চতুর্বর্ণের জন্য পৃথক পেশা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সমাজে ব্রাহ্মণের কাজ ছিল যাগযজ্ঞ ও পূজার্চনা করা, ক্ষৈত্রীয়ের কাজ ছিল দেশ শাসন ও দেশ রক্ষা করা, বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষি ও পশুপালন করা, এবং শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3 শ্রেণীর সেবা করা। বৈদিক বর্ণপ্রথার একটি অঙ্গ ছিল চতুরাশ্রম প্রথা। আর্য সমাজের ব্রাহ্মণ, ক্ষৈত্রী ও বৈশ্যদের জীবনধারা 4টি পৃথক পর্যায়ে বিভক্ত ছিল। একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রমের বিভিন্ন পর্যায়গুলি ছিল: 1 ব্রহ্মচর্য অর্থাৎ বাল্যে গুরুগৃহে বিদ্যাচর্চা করা, 2 গাহস্থ অর্থাৎ যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন করা, 3 বানপ্রস্থ অর্থাৎ প্রৌঢ় বয়সে সংসার ত্যাগ করে পরলোক চিন্তা করা, 4 সন্ন্যাস অর্থাৎ শেষ জীবনে ঈশ্বর চিন্তা ও সন্ন্যাসীর জীবন যাপন করা। পরে প্যারা দেখো, এটি শেষ প্যারা, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন আসছে দেখে নাও। পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথায় পরিবর্তন আসে। এই সময় পেশাগত ভিত্তিতে নতুন কয়েকটি বর্ণ বা জাতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মকার, ছুতোর, চর্মশিল্পীর, ডোম বা জেলে প্রভৃতি পেশার জাতি সমূহ। অসবর্ণ বিবাহের ফলেও নতুন জাতির উদ্ভব হয়। ব্রাহ্মণ স্বামী ও শূদ্র স্ত্রীর সন্তান চণ্ডাল নামে পরিচিত হয়। এই যুগে ব্রাহ্মণ ও ক্ষৈত্রীয়দের মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি বাড়লেও বৈশ্য ও শূদ্রদের মর্যাদা হ্রাস পায়। শূদ্ররা অপবিত্র ও অস্পৃশ্য বলে বিবেচিত হয়। পশুর মতো তারা আর্যদের সম্পত্তিতে পরিণত হয়। বর্ণপ্রথা এই সময় পূর্বের চেয়ে কঠোর হতে শুরু করেছিল। এই যুগে ব্রাত্য ও নিষাদ নামে 2টি গোষ্ঠীর কথা জানা যায়। আর্য সমাজের এই বর্ণপ্রথা পরবর্তী মৌর্য যুগের সমাজেও প্রচলিত ছিল। গ্রিক পর্যটক মেগাস্থেনিস উল্লেখ করেছেন যে মৌর্য যুগে সামাজিক শ্রেণী বৈষম্য খুব কঠোর ছিল। বর্ণভেদের পাশাপাশি এই সময় জাতিভেদ প্রথারও সূচনা হয়। তো এই ছিল বৈদিক যুগের বর্ণপ্রথা বা চতুরাশ্রম প্রথা বা বর্ণাশ্রম প্রথা। তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি সাজেশন অনুযায়ী এখনো দিতে পারিনি, তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।